আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হচ্ছে দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি। ড্রামাটিতে দেখানো হয়েছে অ্যাটিপিক্যাল ফ্যামিলির সকল মেম্বারই কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। কেউ উঠতে পারে, কেউ বা তার হ্যাপি মোমেন্ট দেখতে পারে পাস্টে, আবার কেউ ফিউচার দেখতে পারে। কিন্তু আধুনিক জীবনযাত্রার কারণে এই ফ্যামিলির সবাই তাদের সেই সুপার ন্যাচারাল পাওয়ারটিকে হারিয়ে ফেলে। এরপর সেই ফ্যামিলিতে আগমন ঘটে একটি মেয়ের, আর তারপর সব কিছুই পরিবর্তন হতে থাকে। তো এই নাটকটি দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন মুভি বা ড্রামা দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ড্রামাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2টো করে এপিসোড দেওয়ার। আর কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। তৃতীয় পর্বের শুরুতেও দেখি গুইজি হাত ধরে আছে দোদাহির, এবং হাত ধরেই চোখ বন্ধ করে সে প্রেজেন্টে চলে যায়। আর যখন অ্যানাউন্সমেন্ট হয়, অ্যানাউন্সমেন্ট শুনে দোদাহি ফিরে দেখে সে একা, সেখানে গুইজি নাই। গুইজি চোখ খুলে ভাবে সে কেন গিয়েছে এবং হাত ধরেছে। তার হাত সে দেখতে থাকে, বিশ্বাস হয় না তার। তখন সে ওয়াইফের ছবিটি নিয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে এখন সে ওয়াইফের সাথে কাটানো মুহূর্তে যেতে চাওয়ার চেষ্টা করবে। সে ভেবে থাকে সাগর পাড়ের একটি ভালো স্মৃতির কথা। এরপর চোখ বন্ধ করে সে সাগর পাড়ে যায়, খুশি হয়, কিন্তু দেখে সে দোদাহির সঙ্গে সেই সময়ে ফিরে গেছে। আবারও সে চোখ খুলে অবাক হয়ে যায়, কেন দোদাহির সাথে সেই স্মৃতিতে। আবারও চোখ বন্ধ করলে তার মেয়ে ইনায়ার জন্মদিনের সময় ফেরত যেতে চাইলে সে ফেরত যায় ইনায়া আর দোদাহির ওই স্মৃতিতে। সে আর ভাবতে পারে না কিসের লিঙ্ক, কেনই বা সে বারবার দোদাহির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গেই সে ফেরত যাচ্ছে। এরপর তাড়াতাড়ি উঠে বসে পড়ে, ভাবে এখনই দোদাহির সঙ্গে কথা বলতে হবে। সে চলে যায় দোদাহির স্পা সেন্টারে তার সাথে কথা বলার জন্য। স্পা সেন্টারের রিসেপশনে কথা বলতে সেখানে দোদাহি চলে আসলে তার কাছে ছুটে যায় গুইজি, যে বলে তোমার সাথে আমার কথা আছে। দোদাহি বলে আমি তো এখন কাজে আছি। সে কথা না শুনে তার হাত ধরে টানতে টানতে একটি রুমে নিয়ে যায়, বলে তুমি কে বলো তো, তুমি কি করেছো, তুমি কি আমাকে হিপনোটাইজ করেছো, আমার ব্রেন তুমি রেগুলেট করেছো। আমি যেদিকে যখনই তাকাচ্ছি পাস্টে যেতে চাচ্ছি, শুধু তোমাকে দেখছি, তোমার হাত ধরতে পারছি, শুধু তোমাকেই কালারফুল দেখছি। দোদাহি তখন হেসে বলে এত ওয়ার্ডভাবে তুমি আমাকে প্রপোজ করছো। আর সে তখন পাগলের মতো ওয়ালে মাথা চাপড়ায় বলে এটা প্রপোজ না, তোমার কাছে জানতে চাচ্ছি তুমি কে, আর আমাদের মতো তোমার কোনো সুপার পাওয়ার আছে কি না, নাকি তুমি হিপনোটাইজ করছো, আমার ব্রেনে কোনো গাছ লাগিয়েছে। দোদাহি কোনো কিছুই বুঝতে পারে না, তার পাগলামো দেখে তাকে সরি বলে যে সে কোনো কিছুই করেনি। তখন তার মা স্পা সেন্টার থেকে বের হয়ে আসে, আমি জানি কি হয়েছে, আসো আমার সঙ্গে বলে ছেলেকে নিয়ে বসে বলে তুমি কি কোনো কিছুই ফিল করছো না, তার সম্পর্কে এক্সট্রা কোনো কিছু। এদিকে দুজনার সঙ্গে কথা বলে, ছেলের সঙ্গেও কথা বলে। দোদাহিকে বলে যে তুমি জবটি ছেড়ে দাও, এরপর থেকে আমার বাসায় তুমি যাবে এবং রেগুলার আমাদের সাথে থাকবে। আর ছেলেকে বলে স্যাটারডেতে তার সঙ্গে তুমি ভিজিট করতে যাচ্ছ ফাউন্টেন মলে, আর তুমি কি জানতে চাও না যে কেন সে স্বপ্নে দেখলাম সে আমার রিং পরে আছে, তোমার কি একটু এনকারেজ ফিল হয় না। দোদাহিকে বলে যে গুইজি খুবই ভালো, কিন্তু সে এমন কষ্টে আছে যে তার মনের কথা প্রকাশ করে বলতে পারছে না। তুমি যদি তার সাথে থাকো তাহলে তুমি গুইজি এবং ইনায়া দুজনারই খেয়াল নিতে পারবে। আর ছেলেকে বলে ইনায়া কতদিন আর একা একা না খেয়ে স্কুলে যাবে, এসে রাত্রে ইনস্ট্যান্ট নুডলস খাবে। ওর পড়াশোনা ওর দেখাশোনা দুই ক্ষেত্রেই দোদাহি হেল্প করতে পারবে। আর দোদাহিকে জানায় যে তুমি চাকরিটা ছেড়ে দিয়ে কাল থেকে ফুল টাইম আমার বাসায় থাকবে সকাল থেকে রাত। এই দুই পাশেই কথা বলা দেখায় মিস বককে। মিস বক ছেলেকে বলেন আমার বিশ্বাস আমাদের হারানো ক্ষমতা আমরা এই মেয়েটির হাত থেকেই পেয়ে যাব। সিন এখানে কাট করা হয়, দেখানো হয় স্যাটারডেতে চলে গেছে মিস্টার বক দোদাহির সঙ্গে মিট করতে সেই শপিং মলে। দূর থেকে তাকিয়ে দেখে দোদাহি একা একা দাঁড়িয়ে আছে, আর সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে দোদাহির সঙ্গে দেখা করা নয়, আমি সবসময় যে সময়টাতে যেতে চেয়েছি, আমি সবসময় আমার যে পাস্টকে পরিবর্তন করতে চেয়েছি তা আলাদা। এরপর পাস্টে দেখানো হয় সে ফায়ার ব্রিগেডে চাকরি করে এবং সেখানে ওয়াইফ ফোন করে বলে সে প্রেগনেন্ট। তারপর সেই খুশির খবর সবার সঙ্গে সে শেয়ার করে। এরপরে ইনায়ার জন্মদিনের দিন দেখানো হয়, ইনায়াকে কোলে তুলে দিচ্ছে তার ওয়াইফ, সে খুবই খুশি ইনায়াকে পেয়ে। আর তার ওয়াইফ বলে আজ থেকে তোমার ঝুলিতে আর একটি নতুন স্মৃতি যোগ হলো, যখন চাইবে এই স্মৃতিতে আসতে পারবে। কিন্তু তখনই পাশের বিল্ডিংয়ে অনেক জোরে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়, সবাই দৌড়াদৌড়ি করতে থাকে। সেও তখন সেখানে দৌড়ে চলে যায় এবং দৌড়ে গিয়ে দেখে সবাই বাঁচানোর চেষ্টা করছে, আর তারপর তার বস সেখানে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর দিনের স্মৃতি তার মনে পড়ে। সেখানে সবাই তাকে গার্ড অফ অনার দিয়ে কবর দেয়, তার ফ্যামিলির সবাই কান্নাকাটি করছে। আর এই ঘটনাটাই আসলে সে পাস্টের পরিবর্তন করতে চায়, যাতে তার সিনিয়রের মৃত্যু না হয়, পরিবারকে কাঁদতে না হয়, এবং সে তারপর থেকে একই চেষ্টা করে যায়, ওই পাস্টে একই ঘটনায় যেতে থাকে। এবং এটা দেখানো হয় পাস্টে সে বহুবার সেই
ঘটনায় গিয়েছে এবং একটি দরজা সেখানে সে রঙিন দেখে আর বাকি সব সাদা কালো। সাদা কালোগুলো সে কিছুতে হাত দিয়ে ছুঁয়ে দেখলে বুঝতে পারে না, কিন্তু এই রঙিন দরজাটা সে খুলতে পারে। রঙিন দরজায় হাত দিলে কোনো পরিবর্তন হয় না। তারপর রঙিন দরজা খুলে সে দৌড়াতে থাকে সেই ঘটনাটা পরিবর্তনের জন্য। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় সেই আগুন লাগার জায়গায়। দেখে সবাই সবাইকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, সবাই এদিকে কান্নাকাটি করছে, তাদের সব লোকজন একে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই সময় সে তার বসকে দেখতে পায় যার মৃত্যু হয়েছিল সেখানে। বস যখন সেখানে আসে, একজন মহিলা বলে যে তিনি কয়েকজনকে দেখেছেন এই ভবনের নিচতলায় আটকে থাকতে। তখন তার বস মাথাতে আবারও পড়ে সেই ভবনে যখন ঢুকতে যাবে তখন সে দৌড়ে চিল্লায় উঠে নিষেধ করতে থাকে যে আপনি যেন না, আপনি মারা যাবেন। কিন্তু কেউই তো তার কথা শুনতে পাবে না। বস ওই বিল্ডিংয়ে ঢোকে আর বিল্ডিংটা ভেঙে টোটালি পড়ে যায় এবং তার বসের মৃত্যু হয়। সেই ভবনের নিচে আরও অনেকেই পড়ে মারা যায় আর ভবনের ওপরের তলায় অনেক জোরে একটা বিস্ফোরণ হয়। এই সব কিছুই সে সেখানে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে, কিন্তু কাউকেই বাঁচাতে পারে না, উদ্ধার করতে পারে না। কিছুদিন পরে দেখানো হয় ইনায়ার মা ইনায়ার বাবাকে বলছে, তুমি আর কত সেই ঘটনা ভাববে, আর কত সেই ঘটনায় পিছনে যাবে, কত তুমি সেই ঘটনা চেঞ্জ করে তাদেরকে বাঁচাতে চাইবে, তুমি তো পারো না। এরপর দেখানো হয় সে শুধুই ওই দিনের ওই ঘটনায় পাস্টে যেতে চায়। আর এই যে বিভিন্ন রঙের যে গেঞ্জির কালারগুলো চেঞ্জ হচ্ছে, এই প্রত্যেকটা বার সে চেষ্টা করেছে ওই ঘটনাকে রোধ করার জন্য। কারণ ওর একটাই প্রশ্ন যে দরজাটি রঙিন কেন, কিসের এটা সাইন, সে কি পারবে ওদেরকে বাঁচাতে? কিন্তু বারবার সে ব্যর্থ হয়েছে। এরপর তোর জবেও এটা প্রভাব পড়ে। একদিন আগুন লাগলে সবাই যখন প্রিপারেশন নিয়ে বের হয়, তখন তার যে গাড়িতে যাওয়ার কথা সেই গাড়িতে সে না গিয়ে ওখানে বসে বসে ভাবতে থাকে সেই রঙিন দরজার কথা আর সেই ঘটনায় ফিরে যেয়ে বাঁচানোর কথা। এতে করে তার ট্রুপ পোড়ায় চলে যায়, কিন্তু সে ওই ঘটনার মধ্যে আটকে থাকে। পরে তার সিনিয়র তাকে অনেক বকাঝকা করে যে তুমি তোমার দায়িত্ব এই অবহেলায় করেছো, তুমি যাওনি, সবাই সেই ঘটনা ভুলে গেছে, তুমি কেন সেখান থেকে বের হতে পারছো না? অফিসার যিনি মারা গেছেন তাকে তো আমরা বাঁচাতে চেয়েছি। কিন্তু সে কেঁদে ফেলে, সে বলে সে এভাবে বেঁচে থাকতে পারবে না, এভাবে জব করতে পারবে না, কারণ ওই ঘটনার সাথে প্রত্যেক দিন তাকে যুদ্ধ করতে হয়, প্রত্যেক দিন ওই ঘটনায় ফেরত যেতে হয় এবং নিজ চোখে সেই সব কিছু দেখতে হয়। এটা আর তার সহ্য হচ্ছে না এবং এটি আসলে তার চাকরি কুইট করার কারণ। একদিন চায়ের টেবিলে চায়ের কাপ পড়ে থাকা দেখে তার ওয়াইফ বুঝে যায় চা না খেয়ে সে চলে গেছে, আবার সেই পাস্টের ঘটনায় মন খারাপ করে বসে থাকে। ইনায়া এসে জিজ্ঞেস করে, মা বাবা তোমার কাছে আমার কাছে বেশিক্ষণ থাকে না কেন? তার মা তাকে বুঝায় তোমার বাবার অনেক বড় দায়িত্ব আছে, তোমার বাবা যারা বিপদে থাকে, যারা অসহায় তাদের সাহায্য করতে চায়। এদিকে ঠিকই দেখানো হয় গুইজি চলে গেছে সেই ঘটনায় পাস্টে এবং আবারও সেই বিল্ডিংয়ের সেই ঘটনা রোধ করতে চাচ্ছে। অ্যাক্সিডেন্টের দিনে দেখানো হয় গুইজি তার ওয়াইফ পাশাপাশি বসা, পিছনে তাদের মেয়ে ডল নিয়ে খেলছে। গুইজির ওয়াইফ এইবার তাকে নিষেধ করে যে তুমি প্লিজ যেও না সেই ঘটনায়, আর আজকে যদি তুমি যাও তাহলে কিন্তু আমি খুবই মন খারাপ করব। কিছুক্ষণ পরে গুইজির ওয়াইফ সিটে দেখে গুইজি নেই। গুইজি সেই ঘরের সেই রঙিন দরজার সামনে। কি আছে এই রঙিন দরজার পিছনে? আবার ওয়াইফের কাছে ব্যাক করলে ওয়াইফ বলে প্লিজ তুমি আর যেও না, এমন করলে তুমি পাগল হয়ে যাবে, তোমার স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু এরপর গুইজি যখন ব্যাক করে দেখে ভাঙা গাড়ির মধ্যে সে বের হওয়ার চেষ্টা করছে, আর এই কথাই গুইজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে আর দেখা করে না, তখন দোদাহির সঙ্গে চলে যায় সেখান থেকে। এরপর দেখানো হয় দোদাহি তার মায়ের সঙ্গে, বোনের সঙ্গে আর আঙ্কেলের সঙ্গে পরামর্শ করছে। তারা বলছে যত দ্রুত সম্ভব প্রমাণ কালেক্ট করো যে মেন্টালি বক ফ্যামিলি ইল এবং তারা তাদের প্রপার্টি পরিচালনা করতে পারবে না, আর তখন তুমি তাদের পুত্রবধূ হিসেবে পরিবারের সব সম্পত্তি পরিচালনা করবে। 50 বিলিয়ন ওয়ানের সম্পত্তি তোমাকেই দেখাশোনা করতে হবে। তার মা বলে এখন থেকে যখন যেভাবে পারো প্রমাণ জোগাড় করতে থাকো। এরপরে সে বক ফ্যামিলিতে পৌঁছে যায় সকালে একটি ফুলের তোড়া হাতে নিয়ে, আর তাকে দেখে তো গুইজি খুবই অবাক হয়ে বলে তুমি সকালে কি করছো? আর গুইজির মা ফুলের তোড়াটি দেখে খুবই খুশি হয়ে বলে এটা কি তুমি আমাদের জন্য এনেছো, খুবই সুন্দর। সে তখন জানায় যে না, এটা তো গুইজি তাকে দিয়েছে। এই কথা শুনে তো তার মা খুবই অবাক হয়ে গেলেও, বাবা অবাক হয়ে গেলেও গুইজি মেনেই নিতে পারে না এই ফুলের তোড়া কখন সে তাকে দিল। গুইজি বাবা মায়ের মজা করাতে অনেক রেগে যায় আর বলে যে এটা সে মিথ্যে কথা বলছে, আমি তাকে কখনোই দিইনি। তারপর তার হাত ধরে টেনে তাকে বাড়ির বাইরে নিয়ে গেলে সেটি দেখে তার মেয়ে ভাবতে থাকে কত বললাম যে তুমি আমাদের বাসায় এসো না, পালিয়ে যাও, তারপর আমার কথা শুনলে না। বাসার বাইরে দেখানো হয় গুইজি তাকে বলছে কেন তুমি মিথ্যে কথা বলছো, কোথা থেকে এই ফুলের তোড়া এনেছো, আর আমি তো তোমার কাছে যাইনি। তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে দোদাহি
কি বলছেন আপনি? আপনি তো আমার অনেক ক্লোজ হয়েছিলেন সেদিন, আর আমাকে তো হাগও করেছিলেন। এটা শুনে তো সে আরও যেতে চায়, বলে তোমাকে হাগ করেছি মানে? তখন বলে হ্যাঁ, অনেক টাইট করে হাগ করেছিলেন আপনি আমাকে, আর এই ফুলের তোড় আমাকে দিয়েছেন। আপনি কি এটা মজা পান আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে? তখন গুইজি রাগ করে সেখান থেকে চলে যায় একেবারে টয়লেটে। ভাবতে থাকে কিভাবে সম্ভব, হাত ধরেছি ভুলে গিয়েছি, এখন হাগ করেছি তাও ভুলে গেছি। এদিকে গুইজির মাকে দেখানো হয় তারা সবাই বসে নাস্তা করছে দোদাহির সাথে। দোদাহি বকের এই আচরণে অনেক অবাক হলেও তার মা তাকে বুঝায় যে আসলে সে ইম্বারেস ফিল করছে, তুমি কিছু মনে করো না, আস্তে আস্তে ঠিক হবে। তার সে সময় ইনায়া সেখানে আসলে তারা ইনায়াকে ডাকে নাস্তা করতে। দাদা বলে দোদাহি আজ থেকে আমাদের সাথেই থাকবে, তাকে হ্যালো বলো। সে কারো কথার কোনো জবাব দেয় না। দাদি বলে এদিকে আসো, নাস্তা করো ইনায়া, কিন্তু ইনায়া শোনে না। তখন দোদাহিকে বলে ইনায়া এত বড় হচ্ছে কিন্তু এখনো কোনো সুপার পাওয়ার পায়নি। দোদাহি বলে সে আর একটু বড় হলে নিশ্চয়ই পারবে। তাদের কথা শুনে ইনায়া জবাব দেয়, আমি অনেক বড় সুপার পাওয়ার পেয়ে গেছি, আমি ইনভিজিবল, আমি স্কুলে থাকি, কেউ আমাকে দেখতে পায় না, কেউ কথা বলে না। এরপরে সে চলে যায় সেখান থেকে। স্কুলের পথে সে যখন যাচ্ছিল তখন তার স্কুলের ক্লাসমেট যখন আসে সবাই তার স্মার্টনেসের কথা বললে সে চুপি চুপি তার ছবি ভিডিও করতে থাকে। তখন সেখানে চলে আসে তার ক্লাসের আর একটি মেয়ে, বলে তুমি স্পাইগিরি করছো, দেখি দেখি। মোবাইল নিয়ে টানাটানি করলে দিতে চায় না, বলে দেখি এত বড় মোটা চশমা তুমি কিভাবে দেখতে পাও। চশমা কাড়াকাড়ি করলে সেখানে তখন সেই ছেলেটি চলে আসলে সে নিরস্ত হয়। আর সে অর্থাৎ ইনায়া তখন বলে আমার চশমা নিও না প্লিজ, তাহলে আমি দেখতেই পাবো না। এরপর সে সেখান থেকে এক দৌড়ে স্কুলের মধ্যে ঢুকে যায়, আর তাকে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোদাহির আঙ্কেল পাহারা দিচ্ছিল। সিন কাট করে বকদুনহিকে দেখানো হয় সে র্যাম্পে হাঁটছে এবং সে খুব স্লিম। ডক্টর জো তার সঙ্গে সে নিজে থেকে যেচে পরিচিত হয় এবং সে র্যাম্পে হাঁটার পরে আকাশে উঠতে থাকে বিল্ডিং থেকে লাফ দিয়ে। হঠাৎ করে দেখে হাত মোটা হয়ে গেছে এবং দেখানো হয় এটি তার স্বপ্ন ছিল। তারপর তাদের বাসায় দুজন ঢুকলে সে তো খুবই অবাক হয়ে যায়, জানতে পারে ফ্ল্যাটটি বিক্রি হবে, অর্থাৎ তার মা ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছে। ক্রেতা নিয়ে এসেছে আর বলছে ওনার সাথে কথা বলো। এরপর সে মায়ের কাছে চলে যেয়ে বলে দোদাহি তুমি চলে যাও, আমার একটু কথা আছে মার সঙ্গে। তার মা বলে দোদাহি এখন এই বাসাতেই থাকে, সেই বাসার সদস্য। দোদাহি সেখান থেকে চলে গেলে মাকে জিজ্ঞেস করে তোমার এত টাকার দরকার পড়েছে, তুমি অ্যাপার্টমেন্ট সেলের অ্যাড দিয়েছ আমাকে না জানিয়ে, কেন? তার মা বলে কারণ আমার টাকার দরকার পড়েছে, সেই জন্যই। তখন সে বলে মা আমাদের প্রপার্টি আছে না, অকশানে দিয়ে দাও তুমি তাহলে জিম বিল্ডিংটা। তার মা বলে আমি অন্যরকম চিন্তা করছি, তুমি ভেবো না, এখন আমি ঘুমাতে পারছি, সুতরাং অচিরেই আমাদের বাসায় আবারও টাকা বর্ষার মতো পড়বে। সে মাকে জিজ্ঞেস করতে থাকে আমাদের স্টকগুলো কি হলো, মা কিন্তু ততক্ষণে তার মা ঘুমিয়ে গেছে। এরপর সে কাঁদতে থাকে যে তার প্রপার্টিটা হাতছাড়া হয়ে যাবে। আর তখন একটা খট আওয়াজ হয়ে অর্থাৎ পাশ থেকে সবকিছু শুনছিল আর রেকর্ড করছিল দোদাহি। তাদের কথা শেষ হয়েছে দেখে দোদাহিও চলে যায়, আর তখন দনুহিও বের হয়ে আসে। দোদাহি ফোন নিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসলে তাকে ফলো করে গুইজিও একেবারে বেলকনিতে এসে তাকে দেখতে থাকে। দোদাহি এসেই মোবাইলে মেসেজ দেয় তার মাকে যে আমি জানলাম এদের অনেক বড় ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে মিস্টার বকের জন্যে, সুতরাং আমাদের এই ফ্যামিলি ছেড়ে অন্য ফ্যামিলিতে যাওয়া উচিত, এরা একটা সুপারন্যাচারাল ফ্যামিলি। তার মা জবাব দেয় সুপারন্যাচারাল ফ্যামিলি না ফুট, তুমি যা কিছু করছো খুব দ্রুত করার চেষ্টা করো। এরপরে সে তাকিয়ে দেখে বেলকনিতে মিস্টার বক, তাকে গ্রিটিংস করে আবার সে বাসার মধ্যে এসে ঢুকে সবাইকে ডিনারের কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউই আসলে ডিনার করতে চায় না। একে একে বাড়ির সবাইকে জিজ্ঞেস করলে প্রত্যেকেরই কোনো না কোনো কাজ আছে, বাহানা দিয়ে চলে যায়। এরপরে ইনায়া যখন বাসায় ঢোকে তখন তাকে সে বলে ইনায়া ডিনার করো, ইনায়াও চলে যায়। ইনায়ার বাবাকে বলে যে আপনি এসে খান। ইনায়ার বাবা বলে এত সহজ নয়, ইনায়া তো মানুষজনদেরকে এড়িয়ে চলে, তুমি কিভাবে ভাবছো যে সে মানুষজনের সঙ্গে একত্রে বসে এখানে ডিনার করবে? আমি তোমাকে বলেছি না যে আমাদের ফ্যামিলি এটা ডিফারেন্ট ফ্যামিলি, এই ফ্যামিলিকে আগে তোমার বুঝতে হবে। ইনায়াকে দেখানো হয় সে বসে বসে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছে, আর তার চশমাটি খুলে রাখলে সেখানে এসে হাজির হয় দোদাহি। দোদাহি এসে তার গ্লাসটি নিয়ে বলে দেখি দেখি তোমার চোখটা তো অস্বাভাবিক সুন্দর। সে তখন বলে আমার গ্লাস দিয়ে দাও। সে বলে কেন তুমি চোখ দুটো ঢেকে রাখো, তুমি তো এটা লেজার করেই পারো, একটা সেকেন্ড আমাকে দেখাও তো। বলে সে তার চোখটি দেখে বলে দাঁড়াও আমাকে একটু সময় দাও। এরপরে দেখানো হয় দোদাহি তার চোখটি সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে, অর্থাৎ চোখের আইব্রুটা ঠিক করে দিচ্ছে। আর তারপরে বলছে আয়না দেখিয়ে দেখো এখন তোমাকে কত সুন্দর লাগছে, এত সুন্দর চোখ কেন তুমি ঢেকে রাখো, তুমি জানো না চোখ হচ্ছে তোমার আত্মা, এ দিয়ে তুমি মানুষের আত্মার সঙ্গে কানেক্ট করতে পারবে। তখন ইনায়া জানায় এজন্যই আমি চোখ দুটোকে ঢেকে রাখি, কারণ আমি চাই না মানুষের মনের কথা জানতে। এরপরে সেখানে তার বাবা চলে এসে দেখে যে সে ইনায়ার যত্ন নিচ্ছে, এতে খুবই খুশি হয় গুইজি। এবং গুইজি সেখান থেকে চলে গেলে তখন দোদাহি ইনায়ার দিকে তাকিয়ে ভাবে আমি জানি তুমিই হচ্ছে আমার চাবিকাঠি। আর ইনায়ারও তখন চোখে চোখ পড়ে যায় তার, আর সে তখন বলে কিসের চাবি আমি তোমার? সেই 50 বিলিয়ন ওয়ানের চাবি ঠিক না?
তখন বলে সেখান থেকে চলে যায় তার চশমা নিয়ে। আর এতে করে খুবই অপ্রস্তুত হয়ে যায় দোদাহি। আর চলে গেলে বলে মেয়েটি পাগল নাকি, কি বলে এসব বলে একা একাই হাসতে থাকে। তারপর ভাবে আমার মনের কথা ও কিভাবে বলতে পারলো, ও কি তাহলে মানুষের মন রিড করতে পারে, এটাই সুপার পাওয়ার। ইনায়াকে দেখানো হয় স্কুলে চলে গেছে, আর সেই মেয়েটি তার চোখ খেয়াল করে বলে দাঁড়াও দাঁড়াও, তোমার চোখ দেখতে দাও, তুমি মেকআপ করেছো নাকি, তোমাকে আজকে অন্যরকম লাগছে। তাড়াহুড়োতে সে ইনায়ার চশমাটি দূরে ফেলে দেয়। আর ইনায়া তো সেখানে একেবারে দাঁড়িয়ে থাকে একটা চেয়ার ধরে। তখন সেখানে সেই ছেলেটি চশমাটি তুলে নিয়ে আসলে সে ঝাপসা ঝাপসা চোখে দেখতে পায়। ছেলেটি এসেই চশমাটি তার হাতে দিয়ে বলে তুমি বক ইনায়া না, কিন্তু মনে মনে বলে যে তুমি তো অনেক প্রিটি দেখতে। আর সেই সময় তার মনের কথাটি বুঝতে পারে ইনায়া, কারণ তার চোখের সাথে চোখ পড়ে যায় এবং সে শাই ফিল করতে থাকে। ছেলেটি এসে নিজ হাতে চশমা ইনায়ার চোখে পরিয়ে দেয়। ইনায়া আরও শাই ফিল করে। ইনায়ার ফুপুকে দেখানো হয় দুনহি, সে ব্যায়াম করছে এবং সেখানে চলে আসে দোদাহির বোন। সে তখন একটি কল রিসিভ করলে বলে আজকে মনে আছে তো কোন রেস্টুরেন্টে যেতে হবে তোমাদের, আজকে আমি তোমাদের জন্য অপেক্ষা করব সেখানে। আর সেটি তার বোন শুনে ভাবে তোমার ডিনার আমি নষ্ট করছি। এরপরে একবারে রেস্টুরেন্টে দেখানো হয় যে সে আসলে ডক্টর জোয়ের কলিগদের সঙ্গে ডিনার করে তাদেরকে বিদায় দিচ্ছে। যখন সে ডক্টর জোকে লিফটের কাছে দেখে তখন সব কলিগদেরকে বিদায় দিয়ে বাহানা করে থেকে যায় সেখানে, এবং তারপর খেয়াল করে তারা 12 তলায় গেছে। এরপর সে সিঁড়ি ধরে 12 তলায় উঠতে থাকলে গিয়ে সেখানে দেখে যে ডক্টর জো দোদাহির বোনকে কিস করছে। এই দৃশ্য দেখে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। তখন ডক্টর জো তার পিছে পিছে চলে যায়। আর দোনোহি বাসায় গিয়ে সরাসরি একেবারে ব্যাগ গুছিয়ে ফেলে। ডক্টর জো গেলেই তাকে বলে তুমি তোমার ব্যাগ গুছিয়ে রেখেছি, চলে যাও। ডক্টর জো তাকে বোঝানোর চেষ্টা করে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সে চেয়েছিল আসলে তার ক্লিনিকের প্রমোশন হোক। তখন সে বলে আমরা আলাদা থেকেও প্রমোশন করতে পারি। ডক্টর জো তখন চলে যায়। এরপরে দেখানো হয় এখানে দোদাহি ডিনার প্রিপেয়ার করে আবারও সবাইকে ডাকছে, কিন্তু কেউই নিচে নামছে না। তখন সেই মুহূর্তে রান্নাঘরে একটি টিস্যুতে আগুন ধরে যায় চুলার কাছে থাকার কারণে। সে আবার আগুন নেভানোর জন্য বড় একটা জিনিস নিয়ে আসলে তখন সেখানে চলে আসে বকগুইজি সে চুলাটি ডিরেক্টলি নিভিয়ে দিয়ে তারপর আগুনের উপরে পানি ঢেলে দেয়। আর তাকে বলে তোমার কি আগুনে ফোবিয়া আছে? সে তখন বলে হ্যাঁ, সে আগুনে একটু ভয় পায়, তার একটা বিটার ঘটনা আছে এটা নিয়ে। এরপর সে বলে তুমি কেন এসেছো, কেন এগুলো রান্না করছো, তুমি জানো না যে বাসায় কেউই ডিনার করবে না একসাথে? সে তখন জানায় ফ্যামিলির লোকদের একবার তো অন্তত পক্ষে একসঙ্গে বসে খাওয়া উচিত, তাই ভেবেছিলাম যাক আমার তো অনেক দিন কোনো ফ্যামিলি নেই। এ কথা বলে মন খারাপ করলে বকগুইজি তখন ডিনার টেবিলে গিয়ে বসে। আর সেখানে চলে আসে ইনায়াও। সে তখন বলে আমি কি আবারও স্যুপটি বানাবো? তখন বকগুইজি নিষেধ করলে ইনায়া বলে আসলে আমিই বানাতে বলেছিলাম, তবে আর দরকার নেই। তারপর তারা একসঙ্গে সবাই মিলে একটি ফ্যামিলি ডিনার করে। ডিনার শেষে দেখা যায় থালা বাসন পরিষ্কার করছে সেখানে দোদাহি। আর সেইখানে চলে আসে বকগুইজি, সেই ফুলগুলো খেয়াল করে একেবারে মরে মরে গেছে ফুলদানিতেও। তখন আসলে দোদাহি বলে এই জন্যই আসলে কম ফোটা ফুল কিনতে হয়, এটি বেশি ফোটা ছিল তাই মরে গেছে। এরপর এসে তার হাত ধরে তার কাছে এসে দাঁড়িয়ে বলে ফ্যামিলির সবাইকে তার একে অপরের ব্যাকআপ হওয়া উচিত বলে তার হাতে সে ময়লার একটি ব্যাগ ধরে দেয়। এরপরে বকগুইজি আর কোনো কথা না বলে ময়লার ব্যাগটি বাইরে ফেলে যখন বাসায় ফিরতে যাবে তখন দেখে ফুলের দোকানের সামনে সেই ফুলের তোড়াটি। এটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। তারপর তোড়াটির কাছে এসে দেখে বলে এখান থেকে কি আমি ফুল নিয়ে গিয়েছিলাম? দোকানদার বলে নেন, খুবই কম দাম স্যার। সে না নিয়ে চলে যেতে চাইলে ভাবে এরা এত বড় লোক তাও ফুল নেয় না বলে অন্যদিকে গেলে হঠাৎ করে এসে দেখে বকগুইজিও নেই, ফুলের তোড়াও নেই। আর বকগুইজি নিজেকে দেখে ফুলের তোড়া সহ সেই জায়গায়। আর সে নিজেকে দেখতে পায় যে সে ফেরত চলে যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে দোদাহি, এবং দোদাহিকে সে এবারও রঙিন দেখছে। দোদাহি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাকে না পেয়ে হাঁটা দিলে সেও দোদাহির পিছু পিছু হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ভাবে আমি তার কাছে যাব না, ফুলের তোড়াও দিব না, দেখি কি হয়। কিন্তু একটু পরে দোদাহি পিছন ফিরে তাকালে তাকে দেখতে পেয়ে বলে মিস্টার বক আপনি এসেছেন বলে খুশি হয়, হাসতে থাকে। আর বক ফুলটি লুকিয়ে রেখেছে তাকে দেখে দেবে না, তাই হাগও করবে না, দেখা যাক কি হয়, যত বড় ঘটনাই ঘটুক না কেন। কিন্তু হঠাৎ করে তার পিছন দিয়ে একটি বাইক দ্রুতগতিতে আসলে সে হাত ধরে টেনে নেয় দোদাহিকে নিজের বুকের কাছে, এবং আসলেই সে তাকে হাগ করে অনেক জোরে। আর সেখানে তখন মলের ফোয়ারাগুলোকেও ছেড়ে দেওয়া হয়। বকগুইজি তো অবাক হয়ে যায় যে সে তাকে হাগ করেই ফেললো, যেটি সে বলেছিল বারবার, কিন্তু সে নিজেকে রোধ করতে পারল না। বকগুইজি যখন এরকম দোদাহির সাথে পাস্টে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল তখন দোদাহিকে দেখানো হয় সে সেই ফুলগুলো একেবারে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। মিস বককে দেখানো হয় তিনি চেক করছেন মোবাইলে তার স্টকের প্রাইস।
আর দূর থেকে খেয়াল করে যে তার মাথা ধরেছে। সে তখন চা নিয়ে আসতে চলে যায়। আর মিস্টার বককে দেখানো হয় রেস্টুরেন্টে গিয়ে ইয়াং মেয়েদের সঙ্গে তুমুল নাচছে, আর সেখানে দোদাহির আঙ্কেল সেটি ভিডিও করছে মোবাইলে। এরপর দেখানো হয় দোদাহি চা বানিয়ে সেখানে মেডিসিন মিক্স করতেই চলে আসে দুনহি এসেই বলে যে আমার জন্যও চা বানাও, আমিও চা খাবো। ওই মুহূর্তে সে চায়ের কাপ নিতে গেলে সে ওই মায়ের চাটি নিতে আসলে সে দৌড়িয়ে এসে চা বলে এটি আপনার না, এটি আপনার মায়ের, আপনার জন্য আমি বানিয়ে দিচ্ছি। দুনহি খুবই অবাক হয়ে বলে কেন, মায়ের চাতে কি বিশেষ কোনো ওষুধ মিশিয়েছ? ঘুমের ওষুধ মা জানলে কিন্তু খুবই রেগে যাবে, মনে রেখো যে তুমি এই করে মায়ের মন নিচ্ছ। তখন দোদাহি তার কথা পাত্তা না দিয়ে চাটি নিয়ে কাপ থেকে পুরোটাই খেয়ে নেয়। আর দনুহি দেখে তো খুবই অবাক হয়ে যায়। তারপর সে দনুহিকে আবার চা করে দেয়। এরপর সে যখন বাসন মাজছে, দনুহি ড্রয়িং রুমে বসা, সে ঘুম আর আটকাতে পারে না, কারণ আসলে তো ঘুমের ওষুধ ছিল। সে বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে আর হাত থেকে প্লেট পড়ে যাচ্ছে, আর বলছে আসলে ক্লিপ পড়ে যাচ্ছে হাত। এভাবে সে কাটাতে যাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম চোখেই দেখে দনুহি আর ড্রয়িং রুমে নেই। এরপর সেও দনুহির পিছু পিছু যেয়ে দেখে দনুহি একটা রুমে একটা ড্রয়ার থেকে কিছু বের করতে যাচ্ছে, কিন্তু সেই ড্রয়ারটি এত উঁচুতে দনুহি অনেক চেষ্টার পরেও না পেরে হাত উঁচু করতে করতে একবারে পাটাও উঁচু করে দেয় ফ্লাইংয়ের মতো। আর এই দৃশ্য সে ভিডিও ধারণ করছিল। তখন ভিডিও করতে করতে এতই ভয় পেয়ে যায় যে এই বাসায় নিশ্চয়ই কোনো ভূত আছে। তারপর তার কাছ থেকে পালানোর জন্য দৌড়ে বের হয়ে আসবে যখন বেলকনিতে এসে ধাক্কা খায় গুইজির সঙ্গে। গুইজি তখন ধরে ফেলে। তখন গুইজি শাওয়ার নিয়ে বের হচ্ছিল, মাথাটা পুরোই ভিজা, হালকা তার শার্টও ভিজা, আর তার পানিগুলো তার মুখের উপরে পড়ছে। সে তখন পাশের আয়নাতে দেখে গুইজিকে দেখা যাচ্ছে না, শুধু তাকে দেখা যাচ্ছে সেই হালানো অবস্থায় আছে। এতে সে আস্তে করে হাত দিয়ে গুইজিকে সরে দিয়ে তারপর ভাবে যে গুইজিও নিশ্চয়ই মানুষ না, আত্মা, কেন গুইজিকে দেখা যাবে না আয়নায়। আর সেখান থেকে চিৎকার করে দৌড় দেয়। এই দৃশ্যের মধ্য দিয়ে পর্ব 3 শেষ করে দেওয়া হয়। চতুর্থ পর্বের শুরুতে দেখানো হয় গুইজি আবারও তার পাশে আছে এবং সেখানে সেই মুহূর্তটি যেখানে ফুল নিয়ে সে দাঁড়িয়ে আছে আর দোদাহি তার জন্য অপেক্ষা করছে। সে দোদাহিকে বাঁচাতে না চাইলেও তাকে বাঁচাতে হয় বাইকের হাত থেকে। এরপর দোদাহি হেসে ফেলে বলে এটি খুবই ক্লোজ ছিল মিস্টার বক। আর ওর হাতে ফুলটি দেখে বলে আমি তো এই ফুল খুবই পছন্দ করি, আপনি কিভাবে জানলেন? আর ফুলটি সে তার হাত থেকে নিয়ে নিলে তখন গুইজি ভাবে ও আচ্ছা এটা হয়েছিল তাহলে। দোদাহি ফুলটি নিয়ে যখন কথা বলতে থাকে হঠাৎ করে তাকিয়ে দেখে সেখানে মিস্টার বক আর নেই। সে তো খুবই অবাক হয়ে যায়, এদিক ওদিক খুঁজতে থাকে মিস্টার বককে। এদিকে মিস্টার বক তো প্রেজেন্টে ফেরত গেছে এবং সে তার দুইটা হাত দেখছে। ভাবতেও পারছে না যে সে তার হাত দিয়ে কাউকে বাঁচিয়েছে বা কাউকে বাঁচাতে পারে। আর তখনই তার বাবা তার পিঠে এসে হাত রেখে বলে আসো আমার সঙ্গে, তুমি নিশ্চয়ই তোমার পাওয়ার ফেরত পেয়েছো এবং বুঝতে পারছো না কেন, তোমার প্রশ্নের জবাব এইখানে আছে। সে তখন তার বাবার সাথে যায়। তার বাবা তখন তাকে এমন একটা গোপন কক্ষের মধ্যে নিয়ে যায় যেটির দরজা বাইরে একটা রড দিয়ে খুলতে হয়। এটি দেখে তো বক খুবই অবাক হয়ে যায় এবং সে বলে আমি তো জানতামই না এইরকম একটা ঘর আছে। তার বাবা বলছে এটা আসলে সবার রিচের বাইরে করা হয়েছে। এরপরে তার বাবা একটি ট্যাব বের করে তাকে বলে তুমি কাউকে বাঁচাচ্ছ? তখন সে মনে করে সে দুইবার বাঁচিয়েছে। সে বলে হ্যাঁ যে আমি 2বার বাঁচিয়েছি এবং তা শুধুই দোদাহিকে। বাবা তখন বলে যে এরকম আনইউজুয়াল ঘটনা ইন পাস্টে তোমার বংশের আরও অনেকের সাথেই ঘটেছে। এরপরে বংশে তার গ্র্যান্ডফাদার সহ আরও অনেকের বিভিন্ন ধরনের ঘটনা সেখানে মিস্টার বককে বলে তার বাবা। এবং এরপরে তার বাবা বলে এর সব কিছুই আনইউজুয়াল এবং এইটি হয়তোবা ভালোবাসা থেকে হচ্ছে। তখন সে জানায় যে সে তো ভালোবাসে না দোদাহিকে। মিস্টার বক বলে তুমি ভালোবাসো আর না বাসো এটা মনের মধ্যে থেকে আসতেছে, হয়তোবা নিজেও তুমি জানো না। এরপরে খুশি হয়ে ছেলেকে কংগ্রেচুলেশন জানিয়ে বলে তাহলে কি তোমার মাকে খবরটা দিয়ে দেব? তখন আসলে গুইজি বলে যে না, আমি আরও কিছুটা সময় চাই। সেই যে আগুন লাগার দিনে আমি যেমন সেই রঙিন দরজার এখনও রহস্য ভেদ করতে পারিনি, সেই রকম আমি চাচ্ছি না যে কেন শুধু দোদাহিকেই আমি বাঁচাতে পারছি আর কাউকে নয়। এখানে কি রহস্য আছে আমি সেটা বের করি, তারপরেই মাকে জানাও। এরপরে সেইখান থেকে চলে যায় মিস্টার বক। রুম থেকে বের হয়ে গুইজি দেখে মিস দৌড়াতে দৌড়াতে আসতেছে এবং সিঁড়ি দিয়ে নামছে। তারপরে তার সাথে সিঁড়িতে নেমেই ধাক্কা, আর ধাক্কা খেয়ে শুধুমাত্র অবাক হয়ে ওপরে তাকাচ্ছে আর তাকে হাত দিয়ে টাচ করে দেখছে, আবার নিচের গায়েও টাচ করে দেখছে বোঝার জন্য যে তারা দুজনাই জীবিত নাকি এটি স্বপ্ন। এরপরে আর কোনো কিছুই ভাবতে পারে না। তাকে যখন জিজ্ঞেস করে কি হয়েছে মিজদো কিছু বলার আগে জ্ঞান হারিয়ে তার বুকের উপরেই পড়ে যায়। সে তখন মিজদো করতে করতে অস্থির হয়ে গেলে সেখানে তার মা বাবা আর তার বোন দৌড়িয়ে আসে। তার মা বলে কি হয়েছে, ও কেন অসুস্থ হয়ে গেছে?
আর তখন তার বোন বলে এটা কিছুই নয়, এই দেখো এই জুতা। সে মনে হয় আমাকে উঠতে দেখেছে। তার মা বলে তুমি উঠছিলা কেন? বলে আমি একটা মসকিউটো ধরছিলাম, আমাদের বাসার ভোল্টে আমি কাজ করছিলাম, ও নিশ্চয়ই আমার বাসার ভোল্ট খেয়াল রাখছে। তার মা বলছে মনে হয় ভুল করে ও ওই দরজায় গিয়েছে আর তোমাকে উঠতে দেখেছে, এটা ঠিক হয়নি। তাড়াতাড়ি করে তাকে তখন শোবার ঘরে নিয়ে যাওয়া হয় এবং তাকে শুয়ে দেওয়া হয়। তার মা বলছে মেয়েটা আসলে কিছুই বুঝতে পারেনি, এখন এই বাসার সাথে অ্যাডজাস্ট হয়নি। তার বাবাও বলছে মনে হয় সেই জন্যই, কিন্তু সে বলে না, চেক করো, সে ঘুমাচ্ছে। বলে তার মা চেক করে দেখে আসলেই সে ঘুমিয়ে গেছে। দোনোহি তার মাকে জানায় ও আসলে তোমাকে দেওয়া যে চাটি ছিল সেটি নিজেই খেয়ে নিয়েছে এবং এখন ঘুমাচ্ছে। তুমি ওর দেওয়া চা বা কোনো খাবার খেও না মা, সেখানে ও নিশ্চয়ই কিছু মিশিয়ে দেয় যার জন্য তুমি ঘুমাও। ওর মা তখন তাকে ওর উপরেই রাগ করে রুম থেকে চলে যেতে বলে এবং নিজেও রুম থেকে তখন বের হয়ে যায়। আর সে যাওয়ার আগে বলে তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন, তুমি তোমার পার্টনার নিয়ে থাকো ভাইকে। বলে সে তখন চলে যায়। আর তার মা বলে এটা তার সহ্য হচ্ছে না যে তার বাসা চলে গেছে, এখন সে ভাইয়ের উপরে হিংসা করছে। আর এদিকে দোনোহি মাকে বোঝানোর চেষ্টা করলেও তার মা না বুঝে সেখান থেকে চলে যায়। আর সেইখানে মিস্টার বক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে ও আমাকে দেখে অবাক হয়ে গেছে কেন? তাহলে কি ও আমাকে ওখানে উপরে দেখতে পেয়েছে ফিউচার? এরপরে দেখানো হয় স্বপ্ন দেখছেন মিস বক এবং সেখানে তিনি স্বপ্নে দেখছেন একটা ট্রেসারে করে নিয়ে যাওয়া হচ্ছে মিস দোকে এবং দোকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। ওই মুহূর্তে তার চোখ খুলে যায় এবং তিনি লাফিয়ে ওঠেন ঘুম থেকে। উঠেই তার হাজব্যান্ড তাকে পানি দিয়ে বলে তুমি কি স্বপ্ন দেখেছো? স্টকের কোনো নাম্বার নাকি কোনো লটারির নাম্বার? সে বলে হাজব্যান্ডকে আসলে আমি কোনো কিছুই স্বপ্নে দেখিনি, আমি মিস দোকে স্বপ্নে দেখেছি এবং খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এরপরে মিস দোকে দেখানো হয় ঘুম থেকে উঠেই হাত চেক করছে হাত ঠিক আছে কিনা, আর তারপর মনে করছে কিভাবে ধাক্কা খেলো সে দুইজন মিস্টার বকের সাথে। এরপর নিজেই বিছানায় ভয় পেতে থাকে। তারপর সে রুম থেকে খুবই আস্তে আস্তে যখন বের হচ্ছে যাতে কারোর সঙ্গে দেখা না হয়, তখন তাকে গুড মর্নিং জানায় দোনোহিকে দেখে তো সে খুবই ভয় পেতে থাকে। দোনোহি তার কাছে আস্তে আস্তে আসতে থাকে, এসে বলে তুমি কি দেখেছো আমি জানি, এটা কি খুবই আনইউজুয়াল লেগেছে, আরও কি কিছু দেখতে চাও? সে তখন দোনোহির পায়ের দিকে খেয়াল করে আর দোনোহি বলে আমার পায়ের এই পেডিকিওরটা তুমি দেখছো? তখন দুজনাই সেখানে হাসতে থাকে এই কথা বলে। এরপর দোনোহির কাছ থেকে বেঁচে একেবারে সরাসরি সামনে পড়ে মিস্টার বকের সাথে আবারও ধাক্কা খেয়ে সে মিস্টার বকের দিকে এমন অবাক হয়ে তাকায়, মিস্টার বকও অবাক হয়ে তাকায়। এরপর সে আয়নায় খেয়াল করে বকে দেখা যাচ্ছে কিনা। পরে দেখতে পেয়ে আশ্বস্ত হয়ে কথা বলতে থাকলেই তখন দেখতে পায় ইনায়া স্কুলে চলে যাচ্ছে। সে তখন ইনায়াকে বলে ইনায়া নাস্তা না করে স্কুলে যেতে পারবে না। বলে ইনায়ার পিছে পিছে গিয়ে ইনায়াকে একটা ডিম পোস্ট করে দিতে বললে ইনায়া তখন সেখানে ডাইনিং টেবিলে বসে আর সে তখন সেই ডিম পোস্ট করতে থাকে। মিস্টার বকও পানির মগ নিয়ে খেয়াল করছিল তখন দোদোহিকে, আর সেখানে ইনায়া ওয়েট করে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে ডিম পোস্ট হবে। মিস বক চলে এসে তাকে জানায় যে তুমি কি কখনো গেছো প্যালেস শোনাতে? এ কথা শুনে তো তার হাত কাঁপতে থাকে, ডিমের কুসুম ভেঙে যায়। বলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, যদি প্যালেস শোনাতে না যেয়ে থাকো তাহলে যেও না, আর এর মধ্যে প্রোগ্রাম থাকলেও ক্যান্সেল করে দিও। আমি দেখছি হঠাৎ তোমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, তোমার কিছু সেখানে হয়েছে। আর এটি শুনে সে আরও ভয় পেতে থাকে আর একটা ডিম পোস্ট করতে গিয়ে সেটিও নষ্ট করে ফেলে। মিস্টার বক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভয় পেতে দেখতে থাকে, কিন্তু সে অনেক ইজি হবার চেষ্টা করে। বলে না আসলে আমি তো চিনি না, ঠিক আছে আমি প্যালেস শোনাতে কোনো প্রোগ্রাম থাকলেও ক্যান্সেল করে দিব। ডিমের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকতে দেখে আর তাদেরকে এভাবে কথা বলতে দেখে ইনায়া খেয়াল করে তার স্কুলেই লেট হয়ে যাচ্ছে। তখন সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে উঠে পড়ে। এরপর স্কুলে যাওয়ার জন্য গেটের দিকে যেতে চাইলে তখন ইনায়ার পিছে পিছে দৌড় লাগিয়ে ইনায়াকে একটি কলা ধরে দেয় আর নিজের ভুলের জন্য ইনায়ার কাছে সরি বলে। ইনায়া তখন আস্তে করে হাত বাড়িয়ে কলাটা নিয়ে তারপরে সেখান থেকে স্কুলে রওনা দেয়। আর এক মুহূর্ত দোদাহি দেরি না করে তার রুমে গিয়ে সে তার ব্যাগ গোছাতে থাকে। এখনই তাকে যেতে হবে প্যালেস শোনাতে, তার মায়ের সঙ্গে কথা বলতে হবে। এরপরে সে সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেলে আসলে তাকে অনুসরণ করে মিস্টার বক তার পিছু নেয়। আর সে তখন একেবারে সেই প্যালেস শোনার সামনে গিয়ে থামে এবং প্যালেস শোনাতে চলে যায়। প্যালেস শোনাতে যেখানে তার মা কাজ করছে, এক দৌড়ে মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে যে সত্যি তাদের কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে, কিন্তু তার মা প্রথমত তাকে বিশ্বাস করতে চায় না
এবং বলে তোমার কাছ থেকে আমি যা চাই তুমি তাই দেওয়ার চেষ্টা করো, আর তুমি খুব দ্রুত কাজ করো, ঠিক আছে, তুমি অনেক স্লোলি কাজ করছো। সে তার মাকে বুঝায় যে প্যালেস সোনাতে যে আমি থাকি বা এখানে আমার লিঙ্ক আছে এটা কীভাবে উনি জানলো তুমি বলো। এরপরে তার মা মনে করে ভুলে যেও না তোমার লোনের কথা, তোমার বাবা যে অনেক লোন নিয়ে মারা গেছে তার বাবার কথা তাকে মনে করায় দেয়। ফ্ল্যাশব্যাকে দোদাহির বাবার মৃত্যুর দিনে দেখানো হয় এবং সেখানে সেই দিন এই মহিলাও গিয়েছিল তার বাবার কাছ থেকে ঋণের টাকা পায় এবং তিনি তখন তাকে বলছিল যে তোমার বাবা যেহেতু ঋণ নিয়ে মারা গেছে এখন এই ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। একে তো বাবার মৃত্যু, তারপরে এই ছোট মেয়েটাকে বাবার লোনের সব কিছুর জন্য সবার প্রেশার সহ্য করতে হচ্ছিল। মহিলাটি তখন তাকে স্মরণ করিয়ে দেয় যে সেই ঋণের বোঝা এখন তোমার মাথার উপরে এবং যদি বক ফ্যামিলিকে তুমি না পটাও তাহলে কিন্তু সেটি তুমি শোধ করতে পারবে না, আর তোমার একটা ট্রাম্প কার্ড তো আছে সেটি তুমি ইউজ করার চেষ্টা করো। তার মা তাকে বলে যেভাবেই হোক ম্যারেজ কন্ট্রাক্টটা আমাকে দাও, আর সেটি দিলেই তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে এবং বক ফ্যামিলি থেকেও মুক্তি পাবে। মনে রেখো ঘোষ্টের টাকাও কিন্তু টাকা, ঘোষ্টের ভয়ে পালিয়ে যেও না। এই সময় দেখানো হয় সেইখানে চলে এসেছে বক। বক এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলে তার পথ আটকায় প্রথমে তার আঙ্কেল, বলে তুমি ভিতরে যেতে পারবে না এই ড্রেস চেঞ্জ করে আসো, যাও। এরপরে সে ড্রেস দেখিয়ে দেয় এবং কোথায় চেঞ্জ করতে হবে দেখিয়ে দেয়। এদিকে দোদাহিকে দেখানো হয় সে একটা জায়গাতে নিজের ড্রেস চেঞ্জ করতে হঠাৎ মাথায় বাড়ি লেগে পড়ে গিয়ে ভাবে এখনই অ্যাম্বুলেন্স ডাকতে হবে। মাকে ডেকে বলে আমাকে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাও হসপিটালে। তার মা বলে ওঠো, মিস বকের কথা শুনে আসলে তুমি ট্রমাটাইজ হয়ে গেছো। সে সত্যি দেখে কিছুই হয়নি, তার মাথার পিছন থেকে হাত এনে দেখে রক্ত বের হয়নি। এদিকে দোদাহির আঙ্কেল চেষ্টা করতে থাকে ফোনে, দোদাহিকে পায় না, বলার জন্য যে মিস্টার বক এসে গেছে। মিস্টার বকের পট আটকে টাওয়েল দিয়ে বলে তোমার গা অনেক ঘেমে যাচ্ছে আর ফ্লোরে ঘাম পড়লে কিন্তু পিচ্ছিল হবে বলে টাওয়েল ধরে দিয়ে আবারও ফোনের চেষ্টা করতে থাকে। দোদাহিকে না পেয়ে বোনকে চেষ্টা করে কিন্তু কাউকেই পায় না। আর এদিকে মিস্টার বক খুঁজতে থাকে দোদাহি কোথায় গেল। আর দোদাহি আর তার মা কথা বলতে সেখানে মিস্টার বক এসে হাজির হয়ে প্রথমে একটা মেয়েদের রুমে যেয়ে দেখে সেখানে তারা বসে গল্প করছে। এরপর আবারও খুঁজতে থাকে আর আঙ্কেল এইদিকে ফোনে ট্রাই করতেই থাকে। বোনের ফোনটা তার কাছেই বাজা দেখে তার আরও মন খারাপ হয়। দোদাহির মা তাকে বোঝায় যে এবার তোমার পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। আর সে তখন মাম বললেই সেখানে দরজা খুলে প্রবেশ করে মিস্টার বক, এসে বলে তোমার না ফ্যামিলির কেউ নেই আর ওনাকে তুমি তোমার মা বলছো, তার মানে। এরই মধ্যে দোদাহির মা উঠে তাকে বোঝাতে যাবে সেই সময় আঙ্কেলকে চোখ ইশারায় বললেই আঙ্কেল সেখানে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। আর ফায়ার অ্যালার্ম শুনেই তো দোদাহির একেবারে ফোবিয়া হতে থাকে আর সে দোদাহিকে গিয়ে শান্ত করতে থাকে। মিস দো বলে তাকে টেনে তোলে। এরপরে দুজন মিলে বাইরে বের হবে সেই মুহূর্তে আসলেই সত্যি মিস্টার বকের পা এখানে স্লিপ কেটে পড়ে যায় এবং মিস্টার বক তার কাঁধে হাত দিয়ে ব্যালেন্স করতে গেলে সেখানে মিস দোও পড়ে যায় এবং মিস দো এবার পড়ে গিয়ে সে সত্যিই জ্ঞান হারিয়ে ফেলে। মিস বকের স্বপ্ন এখানে সত্যি হয়ে যায়, তার স্বপ্নের মতো একটি অ্যাম্বুলেন্স আসে এবং তাকে স্ট্রেচারে করে তোলা হয় এবং দোদাহির মা জিজ্ঞেস করে মিস্টার বককে যে আমাদের সাথে হসপিটালে চলো। তখন মিস্টার বকও হসপিটালে চলে যায়। হসপিটালে দেখানো হয় মিস্টার বককে তার মা বলছে যে দোদাহির আসলে কেউ নেই, আমি তার বাবাকে চিনতাম, তার বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। পরে এক শীতে তার বাবা যখন মারা যায় তখন মেয়েটা একেবারে একা হয়ে যায়, চারিদিকে শুধুই মাত্র সবাই তার কাছে লোনের টাকা চাইতে আসে আর মেয়েটা একা একাই সব কাজ করেছে, তার কোনো ফ্যামিলি নেই। মিস্টার বক জানায় আমাকে দোদাহি বলেছে তার জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দোদাহির সেই অ্যাক্সিডেন্টের ঘটনা। অ্যাক্সিডেন্টের পরে সবাই যখন সেই স্কুলের ছাত্রীদেরকে বাঁচানোর চেষ্টায় দৌড়াদৌড়ি করছে তখন একজন ডক্টর দোদাহির সকল গার্জিয়ানকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দোদাহির যেহেতু কোনো গার্জিয়ান ছিল না, দোদাহি ওই অবস্থায় বলছিল আমার কেউ নেই। এরপরে দোদাহির হাতে যে ক্যানোলা আছে সেটা দোদাহি একা একাই খুলে ফেলে হসপিটাল থেকে একেবারে টলতে বের হতে থাকলে সবাই নিষেধ করলে বলে আসলে আমার হসপিটালের বিল দেওয়ার মতো ক্ষমতা নেই। এরপর সে যখন হসপিটাল থেকে বের হয়ে যাবে তখন তার পট আটকান এই মহিলা এবং আটকেই বলেন যে যেও না, কেননা আমি তোমার মা হই, আমাকে তুমি মা ডাকো। এতে খুবই অবাক হয়ে যায় দোদাহি এবং তার মা সেই স্মৃতিচারণ করে বলে সেই থেকেই সেই মেয়েটি আমার কাছেই আছে, মাম বলে ডাকে, তার কেউই নাই, একদিন উপকার করেছিলাম তারপরে তার মা হয়ে গেছি, সত্যি বলছি তোমাকে এই ঘটনা। এরপরে দোদাহির সব কিছু শুনে সে খুবই অবাক হয়ে যায়। আর দোদাহির মা বলে সে এক স্প্রিংয়ে জন্মগ্রহণ করেছিল এবং তার বাবা দোদাহি নামটা রেখেছে সে যেন সব কাজ একাই করতে পারে, এই জন্য ডু ইট অল। তখন মিস্টার বক হেসে দিয়ে বলে তার নামটা খুবই সুন্দর, মিনিংটাও সুন্দর।
দুদাহির মা আস্তে করে দুদাহির কাছে গিয়ে বলে যে আমি মোটামুটি সব পথ ক্লিয়ার করে ফেলেছি, এখন তোমার কাজ, তার মন জয় করার চেষ্টা করো, তোমার ট্রাম্প কার্ডটা এবার তুমি ইউজ করতে পারো, আমার মনে হয় সময় চলে এসেছে। এরপরে তার মা সেখান থেকে তাকে পরামর্শ দিয়ে চলে যায়। মিস্টার বককে তার মা ফোন করলে সে জানায় দুদাহির অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মা তো টেনশনে পড়ে যায়। সে বলে টেনশনের কিছু নেই, সে ঠিক আছে, তবে যেমনটি তুমি স্বপ্ন দেখেছিলে তেমনটি ও এখন ইআরএ আছে, অর্থাৎ ইমার্জেন্সি সেন্টারে আছে। এরপরে ফোন রেখে সে দুদাহির সেই সিগনেচারগুলো করে দেয়, আর তার মা অবাক হয়ে যায়, দুদাহিকে নিয়ে স্বপ্ন দেখাটা তার সত্যি হয়ে গেল। দুদাহি তো খুবই অবাক, কারণ গার্জিয়ানের জায়গায় যে মিস্টার বক নিজের নাম লিখে সিগনেচার করবে এটা তো তার একেবারে বিশ্বাসেরও বাইরে ছিল। বাসায় ফেরার পথে গুইজিকে জিজ্ঞেস করে দুদাহি যে আপনি কি আমার প্রতি খেয়াল রাখছেন, আমার পিছু করে এখানে এসেছেন? সে জানায় আসলে পিছু করে না, আমি দেখলাম তুমি খুব তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছ, আমার সাথে কোনো কথার জবাব দাওনি কাউকে কিছু না বলে, তাই তোমার পিছে এসেছি। তখন বলে কিন্তু মিস বক আমাকে নিয়ে যেটা ভবিষ্যৎবাণী করলেন সেটাই হলো, এটার কি হবে? তখন গুইজি টেনশনে পড়ে আস্তে করে বলে আসলে মামের কথা যেভাবে সত্যি হবে আমিও এটা বিশ্বাস করতে পারিনি। গুইজি দুদাহিকে আরও জানায় তুমি আমাকে নিয়ে যে কথাগুলো বলেছ সেগুলো আমি কিন্তু অবিশ্বাসও করিনি, অস্বীকারও করিনি। আসলে যেটা হচ্ছে তুমি যেগুলো বলছো সেগুলো তখনও আমার সাথে ঘটেনি, অর্থাৎ তোমার সঙ্গে যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো হচ্ছে আমার ফিউচার, দুদাহির পাস্ট, আর সেটা হচ্ছে গুইজির ফিউচার। দুদাহি তো অবাক হয়ে বলে কেন এরকম হচ্ছে, আর আমার সাথেই বা কেন হচ্ছে? তখন বলে আমি জানি না, কারণ ফিউচারে আমি কেবলমাত্র তোমাকেই বাঁচাতে পারছি, ছুতে পারছি, আর কাউকে নয়। দুদাহি তখন টেনশনে পড়ে ভয় পেয়ে যায় আরও। দুদাহিকে জানায় আমাদের সুপার পাওয়ারগুলো আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেটা পুরোপুরি পাইনি, অর্থাৎ আমি যেমন পাস্টে যেতে পারতাম এখন শুধুমাত্র তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর যে পাস্ট সেটাতে যেতে পারছি। বাসায় ফিরে দুদাহি রুমে গিয়ে রুম লক করে দেয়, আর এদিকে গুইজির মা বুঝতে পারে যে গুইজি তাকে নিশ্চয়ই সব কিছু বলেছে, আর গুইজির উপর রাগারাগি করে যে এখনই তোমার বলা ঠিক হয়নি এগুলো তাকে, কারণ সে তো এগুলো এখনও মন থেকে মেনে নিতে পারবে না, আরও কিছুদিন যাক, বাসায় অ্যাডজাস্ট করুক তারপর বলো। সে তখন তার মাকে জিজ্ঞেস করে আগে বলো তুমি যদি সব কিছুই আগে থেকে জানতে তাহলে সিহিউনের অ্যাক্সিডেন্ট জানোনি কেন? এরপরে পাস্টে দেখানো হয় ফ্ল্যাশব্যাকে মা ছেলে কথা বলছে, সেখানে গুইজি একটি ছবি এনে মায়ের হাতে দিয়ে বলে এই যে এই রিপোর্টের কথা তুমি জানতে কিনা, অর্থাৎ সেটি আর কিছুই নয়, একটি আলট্রাসোনোগ্রামের ছবি, এবং সেখানে প্রেগনেন্ট দেখাচ্ছে তার ওয়াইফকে। তার মা বলে হ্যাঁ আমি জানতাম, আর সে তোমাকে কোনো কিছু বলেনি কারণ তার বলার মুখ ছিল না, এই বাচ্চাটা অন্য কারো, তোমার নয়, আর সে চাচ্ছিল সেই ছেলের সঙ্গে ভেগে চলে যেতে, তুমি তো তাকে সময় দিচ্ছিলে না। এতে গুইজি খুবই হতাশ হয়ে যায়, সে তার পিঠ পিছে এত কিছু চলছে জানেনি। তখন মাকে বলে তুমি কেন তাকে স্বপ্ন দেখনি বলো। তার মা বলে আমি কখনোই দেখিনি, শুধু আমি লাইফে একজনকেই স্বপ্ন দেখেছি, সেটা আমার বাবাকে, কিন্তু সেই ঘটনা আমি ফেরাতে পারিনি, সেটা তুমি জানো, আর সেটা ছিল আমার বাবার মৃত্যু। তুমি ভালোভাবেই জানো যে আমরা কেউ কারো পাস্ট বা ফিউচার কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না। তখন গুইজি জানায় একবার তো চেষ্টা করো, লটারি আর এই স্টকের নাম্বারগুলো ছাড়া একটু মানুষের বিপদ দেখে সেটাকে রোধ করার চেষ্টা করলে কি হয়, আমি তো আজীবন ধরে সেটাই চেষ্টা করছি, আমি এবার পেরেছিও, দুদহিকে তো বাঁচাতে পেরেছি। তার মা বলে হ্যাঁ পেরেছো, কিন্তু এছাড়া তো আর কারো কোনো উপকার করতে পারোনি। প্রেজেন্টে সে তার মাকে বলে আমি দুদহিকে পেরেছি মানে নিশ্চয়ই আমি আরও মানুষের উপকার করতে পারবো। আর তার মাকে বলে যে মা গ্রিডিনেস বাদ দাও, তুমি স্টক আর লটারি না দেখলে হয়তো বা আমাদের এত টাকা হতো না, ঠিক আছে, কিন্তু আমরা ভালোভাবে থাকতাম, বলে গুইজি চলে যায়। দুদাহি বারান্দায় বের হতে তার সঙ্গে দুনহির দেখা হয়, এবং দুনহি তাকে একটু কম বেশি শাসিয়েই দেয় যে তোমার প্রতি কিন্তু আমি দৃষ্টি রাখবো। তখন দুদাহিও বলে আমারও তোমার উপরে দৃষ্টি থাকবে, এবং দুজনেই হাসি বিনিময় করে যে যার রুমে চলে যায়। এরপর রুমে ব্যাক করে দুদাহি, তারপর খাতা কলম নিয়ে লিখতে বসে কার কি সুপার পাওয়ার আছে, এবং সেখানে সবার সুপার পাওয়ারগুলো লিখে রাখে। ইনায়ার যখন লিখবে তখন লেখে যে ইনায়ার সুপার পাওয়ার এখনও প্রকাশিত হয়নি, তার সেই দাদির কথা মনে পড়ে। এরপর ইনায়াকে স্কুলে দেখানো হয় ডান্স ক্লাবের মেয়েরা যেখানে প্র্যাকটিস করছে, ইনায়া সেখানে বসে গান শুনছিল, আর সেই মুহূর্তে সেই জায়গাতে জুনো ছেলেটা চলে আসে, দেখে সে কি গান শুনছে, পরে দেখে যে খুবই ভালো গান শুনছে এবং বলে এই গানগুলো তুমি কোথায় পেলে? জুনু তখন পুরো টিমকে জানায় যে শোনো আমরা গান চেঞ্জ করব, ইনায়া খুব ভালো গান শুনছে, আমার মনে হয় এই গানে আমরা প্র্যাকটিস করতে পারি। ইনায়া এখানে খুবই লজ্জা পেয়ে যায়। এরপরে দেখানো হয় ইনায়াকে সে একটা নুডলসের দোকানে নুডলস কিনছে, আর তার পিছে পিছে সেই মেয়েটি চলে গিয়েছে, বলে আমি আমার এক ফ্রেন্ডকে খুঁজছি, সে কোথায় গেল আমাকে গুড বাই না বলে। ইনায়া
খুবই অবাক হয় যে তাকে সে ফ্রেন্ড বলছে। দুজন মিলে নুডলস খাওয়ার এক মুহূর্তে সে ইনায়ার চশমাটি খুলে নেয়। ইনায়া তখন তার চোখের ভেতর তার মনের কথাটি পড়তে পারে। সে মনে মনে বলছে যে তুমি যদি জুনুকে পছন্দ করো তাহলে আমি আগে জুনুকে খুন করব, তারপরে তোমাকে খুন করব। আর মুখে ইনায়াকে জিজ্ঞেস করে জুনু সম্পর্কে তুমি কী ভাবো বলো তো। তো ইনায়া তখন কি বলবে আর আস্তে করে জানায় সে তো খুব খারাপ ছেলে। এদিকে পিছন থেকে তখন জুনু এসে দাঁড়িয়ে সেই কথা শুনলে মেয়েটি বলে জুনু নিশ্চয়ই তোমার কথা শুনতে পেরেছে, মন খারাপ করে চলে গেছে। ইনায়া আর কোনো কথা বলতে পারে না, ভাবে এজন্যই আমি মানুষের মনের কথা পড়তে চাই না, মনে মনে মানুষ কি ভাবছে সেটা জানতে চায় না। দোনোহি যখন পা টেপে টেপে আসতে বাসায় প্রবেশ করে তখন খেয়াল করে তার মা দোদাহির দরজায় কি যেন করছে। সে তখন মাকে জিজ্ঞেস করলে মা বলে দোদাহির আসলে খবর নিতে চাচ্ছিলাম, সে হসপিটাল থেকে আসার পর থেকে জানতে পারেনি কেমন আছে। এরপরে কান পাতায় দরজায় দোদাহি তখন একটুখানি দরজা ফাঁক করে জানায় যে সে ভালো আছে, তবে ডাক্তার তাকে আরও রেস্ট নিতে বলেছে। তখন মিসবক তাকে বলে ঠিক আছে তুমি রেস্ট করো, আমি এটুকুই জানতে আসছিলাম। দোদাহি ঘরের মধ্যে প্রবেশ করে একেবারে নিজের ল্যাপটপ খুলে একটি ডকুমেন্ট বের করে। এই ডকুমেন্ট আর কিছুই নয়, ম্যারেজ রেজিস্ট্রেশন। এবং তার মনে পড়ে যে গাড়িতে মিস্টার বক বলেছিল যেটি দোদাহির প্রেজেন্ট সেটি আসলে মিস্টার বকের ফিউচার। আর মিস্টার বককে তখন দেখানো হয় মিস্টার বক তার রুমে বসে ড্রিঙ্কস করতে যাবে, ওই সময় মনে পড়ে পা পিছলে পড়ে যাওয়ার কথা। এটি মনে পড়তে মন খারাপ হয়ে সে সকল ড্রিঙ্কসগুলো সিঙ্কের মধ্যে ফেলে দেয়, ভাবে আর কোনো ড্রিঙ্কস করবে না। এরপর চিন্তা করে যে কেন দোদাহিকে বাঁচাতে পারলো না, এবং সে আবারও চোখ বন্ধ করে সেই ঘটনায় চলে যায় যে সে এখন নিজেকেই দেখতে পায় সেখানে। এরপর যখন রঙিন দোদাহিকে দেখতে পায় তখন সে দোদাহির পিছু পিছু হাঁটতে থাকে, কিন্তু তার পিছু পিছু যেতে যেতে হঠাৎ সে এমন একটা রুমে চলে যায়, সেটি ছিল মেয়েদের চেঞ্জিং রুম। আর মেয়েদেরকে এরকম দেখে সে একেবারে দৌড়ে আবার নিজ রুমে ব্যাক করে। তারপর বলে আমি এটা কি দেখলাম, আমার দেখা উচিত হয়নি। ড্রিঙ্কস করতে চাইলে কোনো বোতলে ড্রিঙ্কস না থাকায় শাওয়ার ছেড়ে দিয়ে সে মাথায় পানি নিতে থাকে আর শান্ত হতে থাকে। তারপর টয়লেট থেকে বের হয়ে দেখতে পায় আবার সেই ঘটনাটি ঘটছে, অর্থাৎ দোদহি চুপি চুপি হেঁটে হেঁটে আসছে। তারপরে সেই ঘটনা, অর্থাৎ দোদহি পরিমরি করে বলছে যে এই বাসায় ঘোষটা আছে, আমাকে পালাতে হবে। আর আস্তে আস্তেই তার সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আর সে তখন দোদাহিকে পড়ে যাওয়া থেকে আটকায়। আর দোদাহি তাকে আয়নায় খেয়াল করে যে তার প্রতিচ্ছবি আয়নায় নেই, এবং সে আস্তে আস্তে তাকে সরে দিয়ে ভয় পেতে থাকে যে এটি নিশ্চয়ই কোনো আত্মা বা ভূত। সে তখন সেখান থেকে পালিয়ে চলে যায় ভয় পেয়ে। আর এই দৃশ্যটা সে তখন দেখে এবং আবারও সে এই দৃশ্য দেখে প্রেজেন্টে ফেরত আসে। প্রেজেন্টে সে যখন রুমে বসা আছে, রুম থেকে বের হতেই সেখানে দোদাহি তার রুমে চলে আসলে তার মাথা ভেজা দেখে তাকে টাওয়েল দিয়ে বলে আচ্ছা এখন কি সেই ঘটনাটা ঘটলো যেটা আমি কাল রাত্রে দেখেছিলাম। সে বলে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। দোদাহি বলে আমি আপনাকে একটা জিনিস দিতাম, বলে তার হাতে ম্যারেজ সার্টিফিকেটের ডকুমেন্টটা ধরে দিলে সে ম্যারেজ সার্টিফিকেট দেখে তো খুবই অবাক হয়ে যায়। সে বলে এটা হতেই পারে না, আর আমি আমার পাস্টের কোনো কাজের লায়াবিলিটি তো এভাবে নিতে পারি না। তখন দোদাহি বলে যে এটাই হয়েছে, আপনি এটা আমাকে দিয়েছেন হয়তো বা ভুলে গেছেন বা আপনার সাথে এখনও ঘটেনি, কারণ আমার যেটা পাস্ট সেটা তো আপনার ফিউচার। সে দোদাহিকে জানায় যে আমি কিছুই করতে পারি না, এরকম কিছুই না, তুমি বুঝতে পারছো না, আমি শুধুমাত্র ঘটনায় যেতে পারি। দোদাহির মনে পড়ে যে তুমি তোমার ট্রাম্প কার্ড ইউজ করো। উনি কিন্তু ফায়ার ফাইটিংয়ে জব করতেন, 13 বছর আগে কলিগ মারা যাওয়ার কারণে জব ছেড়ে দিয়েছেন। এরপরে দোদাহি ভাবে তার ট্রাম্প কার্ড ইউজ করতে হবে। সে তখন বলে অনেক আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, আমি মরেই যেতাম, কিন্তু একজন আমাকে বাঁচিয়েছে এবং আমার মনে হয় সেটি আপনি। তখন সে বলে দোদাহিকে বলো না যে এটা কোনো অগ্নিকাণ্ডের ঘটনা, সানজে হাই স্কুল। সে বলে হ্যাঁ সেটা সানজে হাই স্কুলেরই ঘটনা। তখন তার মনে পড়ে সেই রঙিন দরজা আর তার দৌড়িয়ে চলে যাওয়া কাউকে সেভ করার জন্য। দোদাহি জানায় যে সে সম্ভবত তাকেই দেখেছে, সেই তাকে বাঁচিয়েছে। এবার সে ম্যারেজ সার্টিফিকেটের ডকুমেন্টটি ভালো করে দেখে সেটিকে টেবিলের উপর মুচড়ায় রেখে বলে যদি এই ম্যারেজ সার্টিফিকেট তোমাকে আমি দিয়েই থাকি, সেটা আমার সাথে পরে হয়, তাহলে কেন ভালোবাসা ছাড়া আমাদের বিয়ে হবে। বলে সে দোদাহির কাছে এগিয়ে গিয়ে দোদাহিকে কিস করে। আর এই কিসের মধ্যে দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটির অন্যান্য পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে যখনই নতুন পর্ব আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।